ঢাকা থেকে আনুমানিক 7-8 ঘন্টার পথ জ্যামে আটকা না পড়লে ভোরের আগেই পৌঁছাতে পারবে। সে আগেই ঠিক করেছিল সকালে গিয়ে মেয়েটাকে সারপ্রাইজ দিবে, কিন্তু সন্ধ্যাবেলায় অপ্রত্যাশিত কিছু দৃশ্য দেখে সে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছে। তার এখন শরীর মন দুটোই ওই বিচ্ছু মেয়েটাকে চাচ্ছে, অথচ আগে কখনো এমনটা হয়নি তার সাথে। কতবার মেয়েটাকে গভীরভাবে দেখেছে, তখন মনটা এত অস্থির হয়নি যতটা আজ হচ্ছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, জীবনটা এলোমেলো হয়ে যায়। না চাইতো হৃদয়টা বেইমানি করে বসে। আধা জোরে শ্বাস নিয়ে এক হাতে ফোনের লক খুলে স্ক্রিনের দিকে তাকায়, যেখানে আলোর হাস্য উজ্জ্বল ছবিটা জ্বলজ্বল করছে। এই ছবিটা সে লুকিয়ে তুলেছিল। মেয়েটা বাগানে টুনাটুনিকে নিয়ে খেলছিল আর খিলখিল করে হাসছিল। আদার এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা নিজের বুকের মাঝে চেপে ধরে অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, আদার খানের পুরো অস্তিত্ব জুড়ে রয়েছো তুমি। প্রতিটি নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। এই 4টা দিন আমার কাছে 4 বছর সমান মনে হয়েছে। সে খবর কি তুমি রাখো মেয়ে? তুমি কি জানো তোমার পচা ছাড় তোমাকে ঠিক কতটা চায় আর ভালোবাসে? যদি জানতে তাহলে আমাকে এভাবে প্রতিনিয়ত তড়পাতে না। কখনো কি ভেবেছিলাম যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি তাকেই এক সময় পাগলের মতো ভালোবাসবো? তুমি আমার অন্ধকার জীবনে এক মুঠো চাঁদের আলো হয়ে এসেছিলে, আর আজ আমি সেই আলোতেই সুখ খুঁজে পাই। তোমার মতো একটা আধা পাগল মেয়েটাকে কবে এত ভালোবেসে ফেললাম বলো তো? এটার উত্তর আমার কাছেও নেই। শুধু জানি আলোবিহীন আধার থাকতে পারবে না, কিছুতেই পারবে না। ভোর 5টার দিকে খানবাড়ির মেইন গেট দিয়ে একটা প্রাইভেট কার প্রবেশ করলো। গাড়ি থেকে আধার নেমে এক হাতে লাগেজ নিয়ে ভেতরে চলে গেল। কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ভেতরে ঢুকতে অসুবিধে হলো না। ডায়েরি রুম পেরিয়ে সোজা দোতলায় উঠে যায়। ব্যস্ত হাতে কোট খুলে শার্টের বোতাম খুলতে খুলতে দরজার সামনে এসে থামে। নক করতে গিয়ে অনুভব করলো দরজা খোলা। এটা দেখে দাঁতে দাঁত পিষল। এই মেয়েটা কখনো ভালো হবে না। সে বড় বড় পা ফেলে দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল। মেয়েটা কম্পিউটার জড়িয়ে পুতুল চেপে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে আদার ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে দরজা বন্ধ করে এক পাশে লাগেজ রেখে দিল। অতঃপর কোট শার্ট সোফার মাঝে ছুঁড়ে মারলো। সে এই মেয়েটাকে বলেছিল জেগে থাকতে, অথচ এখন মরার মতো ঘুমাচ্ছে। কোথায় স্বামীর জন্য শাড়ি পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে নতুন বউয়ের মতো বসে থাকবে, তা না করে মহারানী নাকে তেল দিয়ে ঘুমে ব্যস্ত। আদার এক পলক ঘুমান্ত মাসুম চেহারার দিকে তাকিয়ে থেকে আলমারি খুলে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা শর্ট শাওয়ার নিয়ে এসে মাথার চুলগুলো মুছে তোয়ালে রেখে বিছানায় এলো। ঘুমান্ত মেয়েটার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো এবং পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে মুখ গুজে দিল। এখন শান্তি শান্তি লাগছে, সাথে অশান্ত মনটা কিছুটা শান্ত হয়েছে। পুরো রাতে নিঘুম থাকায় মুহূর্তেই লালচে চোখের পাতায় রাজস্বের ঘুম এসে হানা দেয়। আদার মেয়েটাকে ডিস্টার্ব করতে চায় না, তাই সে অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করা অবস্থায় চোখ দুটো বুজে নিল এবং এক সময় ঘুমের দেশে হারিয়ে গেল। আলোর ঘুম ভাঙল সকাল 7টার দিকে। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার উপর ভারী কিছু একটা রয়েছে। আধো আধো চোখে তাকাতে ভরকে গেল।
লোকটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘোরে ঘুমাচ্ছে। তার মানে লোকটা সত্যি সত্যি চলে এসেছে। সে তো ভেবেছিল মানুষটা এমনি বলেছিল, কিন্তু এখন তো সশরীরে হাজির, তাও আবার তার উপরে শুয়ে আছে। আলো হাসপাস করে উঠল। সে আবারও আজ চ্যাপ্টা হয়ে গেল। জান, ডোন্ট ডিস্টার্ব মি। ছাড়ের ঘুমো ঘুমো কণ্ঠস্বর শুনে আলো ফিদা হলো, তবে আপাতত শরীরের ব্যথার কাছে সেটা নিয়ে ভাবলো না। সে হাসপাস করতে করতে বলল, উঠুন স্যার, আমি চ্যাপ্টা হয়ে গেছি। আদার যেন আজ অবাধ্য হলো। সে আরো গভীরভাবে আলিঙ্গন করে ফিসফিসিয়ে বলল, শুধু চ্যাপ্টা কেন, ভেঙে চুরে গুড়িয়ে যাও। সাত সকালে আপনার সাথে ঝগড়া করার মুড নেই আমার। এখন আমার উপর থেকে সরুন। ঘুমাবো আমি। তো ঘুমান না, কে আপনাকে বাধা দিচ্ছে? শুধু আমাকে ছাড়ুন। কোলবালিশকে সারা ভালো ঘুম হবে না। এহেন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে দেখে আপনার কোলবালিশ মনে হচ্ছে? আদার বুকে নাক ঘষাঘষি করে বিড়বিড় করলো, ইয়েস জান, ইউ আর মাই সফট কোলবালিশ। জীবন্ত কোলবালিশ। আলো দাঁতে কিরমির করে বলল, ওয়াশরুমে যেতে হবে না। আলো হতাশ হলো। মাঝে মধ্যে এই লোকটার কি হয় কে জানে, তবে হুটহাট এমন পাগলামি তার ভালোই লাগে। সে আনমনে হেসে মানুষটাকে জড়িয়ে ধরলো। আর কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে কাছে এগিয়ে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে সরে যায়। কিন্তু আলো চলে গেল না। সে সামান্য উঠে স্বামীর দিকে ঝুঁকে মাথার চুলের ভাঁজে বাম হাতে গলিয়ে দিয়ে শুধালো, ঘুম পাড়িয়ে দিব? আদার কিছু না বলে দুহাতে কোমর জড়িয়ে ধরে নরম বুকের মাঝে মুখ গুজে রাখলো। আলো মুচকি হেসে আলতো হাতে চুলে বিলি কেটে দিতে লাগলো, কিন্তু লোকটার গরম নিঃশ্বাসের জন্য তার শরীরটা শিরশির করছে। আলো ওসবে পাতা না দিয়ে স্বামীর মাথার মাঝে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো, পচা সারের পচা স্বভাব। আজ বিকেলে তিথিকে দেখতে এসেছে মির্জা বাড়ির লোকজন। মূলত আদারই রেখেছে। শাহ পরিবারকে তারা না করে দিয়েছে। যেখানে মেয়ের মত নেই সেখানে জোর করে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। শুধু শুধু তিনটে জীবন নষ্ট করা। পরিবারের সকলেই ডাইনিং রুমে উপস্থিত। তামিনা খান প্রথমে আপত্তি করলেও এখন মির্জা বংশের সবকিছু জেনে রাজি হয়ে গেছে। তার মেয়েটা যে বেঁচে বেঁচে খাঁটি সোনা নিজের জন্য চুজ করেছে, এটা ভাবতেও গর্বে বুক ফুলে উঠেছে। দু পরিবার মিলে আলাপ আলোচনা করে সামনের সপ্তাহে এনগেজমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। তিহানের লেখাপড়া শেষ এবং ও অফিসে জয়েন হওয়ার 1 মাস পর বিয়ে দেওয়া হবে দুজনকে। এতে কারোই কোনো আপত্তি নেই, বরং সবাই খুশি, বিশেষ করে তিথি আর তিহান। সো ম্যাডাম, ফাইনালি আপনার পরিবারের মন জয় করতে পারলাম। তিহানের কথা শুনে তিথি মাথা নিচু করে হাসলো। ছেলেটা তিথির দুপাশে দেয়ালের ওপর হাত রেখে বাহু জোরে আবদ্ধ করে নিল। তারপর ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, বিনিময়ে কিছু পাবো না? তিথি সরু চোখে তাকিয়ে বলে, এই পুরো আস্ত আমিটাকেই তো পাচ্ছ, সেখানে আবার তোমার কি চাই? তোমাকে নিজের করে পেতে এখনো বহু দেরি আছে। তো এখন একটা কিস চাই। তিথির দুগাল রক্তিম আবার ফুটে উঠল। সে লজ্জায় এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, চট্টগ্রাম থেকে এখানে আসার সময় কিস করেছিলে, তাহলে এখন আবার কেন? তিহান রমণীর লিপস্টিক দেওয়া ঠোঁটের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এখন চলে যাব তাই। তিথি চোখ বুজে দুহাতে পরনের শাড়ি খামচে ধরল, আর তিহান হারিয়ে গেল তার প্রশির কোমল ঠোঁটের মাঝে। ওদিকে আলো ননদের রুমের দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই সামনে দৃশ্য দেখে কথা গলায় আটকে গেল। বেকুব মেয়েটা চোখ বড় বড় করে সামনের দিকে হা করে তাকিয়ে আছে।
তখনই একজোড়া হাত এসে তার চোখ চেপে ধরে ওখান থেকে নিয়ে গেল। কোন শালারে এইভাবে চোখ ধরেছে? শালা নয়, তোমার স্বামী। আলোর ছটফটানি বন্ধ হয়ে যায়। চোখের ওপর থেকে হাত সরাতে সে কয়েকবার পলক ঝাপটিয়ে সামনে তাকায়। হালকা ঝাপসা ঝাপসা দেখছে সে। দুহাতে চোখ কসলিয়ে বিরক্তির কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? আদার প্যান্টের পকেটে দুহাতে গুজে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো। ওভাবে হা করে কি দেখছিলে তখন? কই কিছু না তো। একদম মিথ্যে বলবে না। অন্যের রোমান্স দেখতে লজ্জা করে না? আরে দুর্বল, আমি ইচ্ছে করে দেখেছি নাকি? আদার কটমট করে তাকায়। বাসা ঠিক করো বেদব। শুরু থেকে আমার বাসা এমনই ছিল। ছাড়, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? আলো হেসে মাথা নাড়িয়ে বলল, রাইট স্যার। আপনার সাথে বহুদিন ধরে ঠিকমতো ঝগড়া করা হয়নি। আমার তো মুখ নিষ্পিস করছে ঝগড়া করার জন্য। আমারও মুখ নিষ্পিস করছে। তাহলে আর কি, চলুন নিজের মুখের ইচ্ছেটাকে পূরণ করা যাক, কি বলেন? আদার বাঁকা হেসে ধীরে পায়ে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল, ওকে ডান। আলো লম্বা শ্বাস নিয়ে ঝগড়া করার জন্য মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না, বরং তার ঠোঁট জোড়া লোকটার দখলে। আলো আমকের মতো দাঁড়িয়ে রইল। সে কি ভেবেছিল, আর এই লোকটা কি করছে? আপনি আপনি আমার দামি লিপস্টিক খেয়ে ফেলেছেন। এখন 1000 টাকা নোট বের করুন। অনেকটা সময় পর মেয়েটা ঠোঁট জোড়া ছেড়ে দেয় আদার। তখন আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে নিচের ফুলে ওঠা ঠোঁটে হাত ছোঁয়ায় এবং উপরোক্ত বাক্যগুলো বলে উঠে। আদার রুমাল বের করে নিজের ঠোঁট মুছতে মুছতে চোখ মুখ কুঁচকে বলল, লিপস্টিক এত তিতা কেন? নিশ্চয়ই কোনো সস্তার দোকান থেকে নিয়েছো। আলো ধরা পড়েও দাঁত কেলিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আপনি যেমন তিতা করলার রস, এখনখান বউয়ের লিপস্টিকের তিতা রং। আদা চলে যাওয়ার সময় দাঁতে দাঁতে চেপে বলল, যদি পেটে খারাপ হয় তাহলে আপনার কপালে ভয়ানক শাস্তি রয়েছে মিসেস খান। পিছন থেকে আলো চিল্লিয়ে উঠল, কেন কেন? আমি কি বলেছিলাম ঝরকার বদলে চুমু খেতে? আপনি তো নিচ থেকে তেড়ে এলেন। এখন শব্দ সামার, তাই না? আদার ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁতে পিষল, হ্যাঁ, শব্দ তোমারই। এই বেয়াদব তুমিটার জন্যই আদার খান এখন চুমুখোর হয়েছে। ডিসগাস্টিং। একটু থেমে মনে মনে আওড়ালো, এখন শুধু কন্ট্রোলেস হওয়া বাকি। অতিথিরা সন্ধ্যার সময় বিদায় নিয়ে চলে গিয়েছে। জগতের বুকে রাত্রির আধারে ছায়া নামার সাথে সাথে আকাশটাও হুট করে নিজের স্বাভাবিক রূপ পাল্টে ফেলেছে। চারিদিকে মেঘ জমা হয়েছে। মাঝে মধ্যে শুকনো আকাশ ঘুরঘুর করছে। লোকালয়ে জানান দিচ্ছে, মেঘদের বুক চিরে স্বচ্ছ জলবিন্দু বলিত হবে যে কোনো মুহূর্তে। পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে নিজেদের নীড়ে ফেরার পথে। রাস্তার কুকুর বিড়াল ঠাঁই নিয়েছে কোনো ভাঙাচোরা পুরাতন বাড়ি, দোকান, ভ্যান গাড়ির নিচে কিংবা কোনো বন্ধ ছাউনির চায়ের দোকানে। মানুষজন দোকান পাট গুছিয়ে বন্ধ করার চেষ্টায় রয়েছে। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত কারে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, আবার অনেকেই রিকশায় করে যাচ্ছে। ততক্ষণে ব্যস্ত শহরের বুকে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। চোখের পলকে আবহাওয়া বদলে যায়। বৈশাখ মাসের শেষের দিকের ঝড় বৃষ্টি বলে কথা, একটু একটু তাণ্ডব না করলে জমে। এ সময়টাতে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা অনেকেই আম কুড়াতে যায়। এটাতে একটা আলাদাই আনন্দ রয়েছে। চারিদিকে হিমশীতল বাতাসের ঢেউ বইছে।
ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশটা ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জন তুলছে। মুষলধারে বৃষ্টির বর্ষণে শহরটা ধুয়ে মুছে গেল। শীতল পরিবেশেও আলোর মেজাজ গরম হয়ে আছে। সে মূলত আজ আকাশের উপর অভিমান করেছে। মেঘকে জমতে দেখে কত শখ করে শাড়ি পরেছিল। উদ্দেশ্য ছিল ছাদে গিয়ে প্রিয় মানুষটির সাথে বৃষ্টি বিলাস করার। এটার জন্য সে 1 ঘন্টা যাবৎ লোকটার পিছু পিছু ঘুরে কোনো মতে রাজি করিয়েছে। কোন গান গেয়ে স্বামীর সাথে ড্যান্স করবে সেটাও ভেবে রেখেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে তার পরিকল্পনাতে দমকা হাওয়া বাজে পড়া ঢেলে দিয়েছে। আকাশের এমন ভয়ানক তাণ্ডবের মধ্যে যদি সে ছাদে গিয়ে নাচের তাণ্ডব শুরু করে, তাহলে দেখা যাবে সে বিনা টিকিটে সোজা উপরে চলে গিয়েছে। আর এত সহজে আকাশের বাসিন্দা হতে চায় না সে। তাই বুকে পাথর চাপা দিয়ে নিজের ইচ্ছাটাকে দমিয়ে রেখেছে। আজকের এত সুন্দর সাজগোজ তার সব বৃথা গেল। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা ছুঁই ছুঁই। খারাপ আবহাওয়ার কারণে লোডশেডিং হয়েছে। এইদিকে খানবাড়িতে জেনারেটরও কাজ করছে না। হয়তো কোনো সমস্যা হয়েছে। দিন ছাড়া এখন ঠিক করাও যাবে না। আধার আর রাত। তামিনা খান ও সোবান খানের রুমে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তিথির রুমও দেওয়া হয়েছে। রাত একটা মোমবাতি নিয়ে নিজের রুমে চলে গেল। আদারও হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে রুমে এলো। সে নিঃশব্দে হেঁটে এসে টি টেবিলের ওপর মোমবাতিটা রাখলো। শার্টের দুটো বোতাম খুলে সোফার মাঝে শরীরটা এলিয়ে দিয়ে ঘাড় কাত করে অধরে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে মোমবাতি জ্বালাতে থাকা রমণীর পানে তাকায়। মেয়েটা ধবধবে সাদা শরীরে তার নিয়ে আসা জর্জেটের বেবি পিকে রঙা পাতলা শাড়ি। সে কখনো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের পোশাক নেয়নি, পছন্দ করতো না। তবে এই মেয়েটার জন্য নিজের পছন্দ বদলেছে। মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে মেয়েটার জন্য ড্রেস শাড়ি নিয়েছে, সাথে কসমেটিকও। শাড়ির লম্বা আঁচল এলোমেলো ভাবে কাঁধের উপর তুলে রেখেছে মেয়েটা। ফলস্বরূপ কোমর, মেয়েদেহীন পেট অনেকটাই উন্মুক্ত। এক পাশে সব চুল এনে রাখা। মেয়েটা ডান দিকে ঘাড় সামান্য কাত করে মোমবাতি জ্বালিয়ে রুমের এদিক সেদিক রাখছে। হাঁটার তালে তালে নূপুর জোড়া রিনঝিনে শব্দ তুলছে। মোমবাতির হলদেটে আলোয় মেয়েটাকে ভীষণ আবেদনময়ী লাগছে। রমণীর অতুলনীয় সৌন্দর্য আধারে চোখ দুটো ঝলসে যাচ্ছে। বারবার তার বেহায়া নজর রমণীর উদরের মাঝে আটকাচ্ছে। বাহিরে ঝড় হলো, এখন তার মনের মাঝে উতাল পাতাল শুরু হয়েছে। আলো নিজের কাজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে এসে কানের দুল ও দুহাতের চুড়িগুলো খুলে রেখে দিল। খোলা চুলগুলো হাত খোপা করে আলমারি খুলতে শুনতে পেল, চেঞ্জ করতে হবে না। আলো আলমারি বন্ধ করে এক বুড়ো উঁচিয়ে বলল, কেউ একজন বলেছিল আমাকে শাড়িতে পেতনির মতো লাগে। তাহলে এখন মানা করা হচ্ছে কেন? অনেকদিন পেতনিকে দেখিনি, তাই আজ দেখতে ইচ্ছে করছে। আলো মুখ বেঞ্চি কেটে আঁচল ঠিক করে দরজার দিকে যেতেই আদার উঠে এসে পিছন থেকে ভপ করে আঁচল টেনে ধরলো। আলো একটু আগে পিন খুলে রেখেছে, যার ফলে তার আঁচল খুলে গেল। সে তরক করে পিছনে ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আপনার সমস্যা কি? শুধু এটা সেটা ধরে টানাটানি করেন কেন? আদার প্রত্যুত্তরে কিছু বলে না, শুধু অপলক নয়নে তাকিয়ে আছে মেয়েটার দিকে। নজর সরিয়ে নিতে চাইলেও পারছে না। সে অত আপত্তি করছে কেন? এই মেয়েটা তো তারই, শুধুমাত্র তার ব্যক্তিগত বউ। তাহলে দেখা যায়। অন্যদিকে আলো নিজের ওপর মানুষটার গভীর দৃষ্টি অনুভব করে পিছনে ঘুরে দাঁড়ায়।
আঁচল ধরে টানাটানি করার সময় আদা নিচে থেকেই ছিঁড়ে দিল। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিলে? আলো আঁচল ঠিক করতে করতে জবাব দিল, ঘুম ধরছে না, তাই ভাবলাম চা খেতে খেতে বৃষ্টি দেখবো। তুমি রুমে থাকো, আমি বানিয়ে আনছি। একথা বলে আদা চলে গেল। ফিরল কিছুক্ষণ পর, বউয়ের হাতে চায়ের কাপ দিয়ে নিজে কফির মগ নিয়ে সোফায় বসলো। আলো ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, বৃষ্টির সময় এমন মজাদার চা পেলে মন্দ হয় না স্যার। আদা কফির মগে লম্বা চুমুক দিয়ে ধীরকণ্ঠে বলল, ঠিক আছে, আজ থেকে না হয় বৃষ্টির সময় তোমাকে চা বানিয়ে খাওয়ানোর দায়িত্বটুকু আমার। আপনি খুব ভালো। আলো একগাল হেসে কথাটি বলে বারান্দায় চলে গেল। আদার সেদিকে তাকিয়ে থেকে এক নিঃশ্বাসে কফি শেষ করলো। তারপর বিড়বিড় করে বলল, আজ যদি একটু খারাপ হই তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কোনো জবাব এলো না। আদার দুহাতে মাথার চুল খামচে ধরে বসে থাকলো। সে মেয়েটাকে আরো সময় দিবে নাকি নিজের শুকনো চাহিদাকে পূরণ করবে ঠিক বুঝতে পারছে না। তার মনটা বড়ই ছটফট করছে মেয়েটাকে একান্তই কাছে পাওয়ার জন্য, অথচ মাথামোটা বউটা তার কিছুই বুঝে না, শুধু শুধু সে অসহনীয় যন্ত্রণায় পড়ছে। আলো ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখছে আর চা খাচ্ছে। ইচ্ছে তো করছে ভিজতে, কিন্তু বজ্রপাত ও ঝড় ঝাপটার জন্য ইচ্ছেটা গায়েব হয়ে যায়। এই খারাপ আবহাওয়াতে ভিজলে দেখা যাবে বিদ্যুতের ঝটকা খেয়ে কালিয়া ভূত হয়ে আকাশে উড়াল দিয়েছে। তাই আপাতত সে এই ঝুঁকি নিতে নারাজ। আলো বাম হাতে নাড়িয়ে বৃষ্টির শস্য পানি শুয়ে দিল। বাতাসের দাপটে পানি উড়ে এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। মৃদুভাবে শাড়ির আঁচল খোলা চুল উঠছে। এক মনে বৃষ্টির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছিল আলো। তখন উন্মুক্ত কাঁধে গরম নিঃশ্বাস আসছে পড়ল। তবে সে পিছনে ফিরে তাকায় না, কারণ সে জানে এই মানুষটা কে হতে পারে। মিসেস খান। বৃষ্টি তোমার খুব প্রিয়, তাই না? খুব। আলো হেসে জবাব দিল। একটু পরে নিজের উদরের মাঝে শক্তপোক্ত পুরুষালী হাতের গাঢ় স্পর্শে কেঁপে উঠল তার নারী দেহ। আলো চায়ের কাপ শক্ত করে চেপে ধরল। আদার অনেকটা সময় নিয়ে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে খোলা চুলে মুখ ডুবিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে আওড়ালো, আজ এই মুহূর্তে যদি আমি ভীষণ অবাধ্য হই তাহলে কি তুমি মাইন্ড করবে? আলো বুঝতে পারল না, তাই সে জিজ্ঞেস করলো, মানে? আদার চোখ বুজে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলল, আজকের রাতটা একটু স্পেশাল ভাবে উপভোগ করতে চাই। তা করুন না। আমি কি আপনাকে বেঁধে রেখেছি না আর বস্তায় পুরে রেখেছি? আজ রাতের সঙ্গী হবে আমার। আলো পিছনে ফিরে চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আমি না হলে কি অন্য কাউকে সঙ্গী বানাবেন? ভেবে দেখতে পারি। প্রিয় মানুষটির কথা শুনে আলোর মুখটা ভার হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, আপনি যদি অন্য কারোর সাথে বৃষ্টি উপভোগ করেন তাহলে আমিও বাহিরে গিয়ে অন্য কারোর সাথে ঘুরবো ফিরবো, নাচবো, আড্ডা দিব। আলো ঠোঁট কামড়ে হাসলো। ঝুঁকে এসে কানে লতিতে ঠোঁট ছুঁয়ে শেষিয়ে বলল, আমি আজ যা করবো সব তোমার সাথে, বাট আই অ্যাম নট ইন্টারেস্টেড। আদার কিছু একটা ভেবে আলোকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কপালে ছাট করতে করতে বিড়বিড় করে বলল, ভেবেছিলাম আজ তোমাকে একটা চমৎকার সারপ্রাইজ গিফট দিব, বাট এখন আর ইচ্ছে নেই। সারপ্রাইজ গিফটের কথা শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে চায়ের কাপ দোলনায় রেখে এসে জানতে চাইলো, কি গিফট? জানি না। আলো থমথমে মুখে বলল, এটা আগে তো বলবেন। আচ্ছা, আমি আপনার সঙ্গী হব।
আজ পুরো রাত আপনার সাথে বৃষ্টি উপভোগ করব। ওকে। আদার মনে মনে বাঁকা হাসলো। সে এগিয়ে এসে রমণীর কোমর চেপে ধরে ফিসফিসিয়ে বলল, যা বলছো ভেবে বলছো তো? আজ কিন্তু পুরো রাত আমাকে দিতে হবে, চাইলেও ছাড়া পাবে না। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, একটা রাতই তো জেগে থাকতে হবে। প্রিয় মানুষটির পাশে বসে থেকে কাঁধে মাথা ঠেকিয়ে বৃষ্টি উপভোগ করার ভাগ্য কয়জনের হয়। তাই সে অত কিছু না ভেবে রাজি হয়ে যায়। তারপর বলে, এখন আমার গিফট দিন। আদার ফিলসে হেসে প্রিয়তমার গালে বিদ্যা আঙুল দিয়ে সাইড করতে করতে হাসি স্বরে বলল, দেব। আজ তোমাকে এমন একটা সারপ্রাইজ দিব যেটা তুমি চাইলেও কখনো ভুলতে পারবে না। বিশেষ করে আজকের এই রাতটা বাকিদের কাছে আজ রাতটা বৃষ্টিময় হলো, তোমার কাছে হবে সুখময় রাত। আলো মুচকি হেসে স্বামীর গলা জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, আপনি আমার পাশে থাকলে আমি সবসময় সুখী। আদার মাথা নিচু করে ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে ঠান্ডা গলায় শুধালো, সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য প্রস্তুত মিসেস আদার খান? আলো খুশিতে বাকুম। তার গিফট পেতে প্রচুর ভালো লাগে, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষটির তরফ থেকে, তাহলে তো আর কথাই নেই। তাই সে চটজলদি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই আপনি আমাকে এবার কি দেন। তবে যেটাই দিন না কেন আমি খুব খুশি। আদার কিছুক্ষণ অপলক নয়নে মেয়েটার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে চট করে পাছা কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। পুরো রুম জুড়ে তখন মোমবাতি সোনালি আলোয় আলোময় হয়ে আছে। বাতাসের ঝালনার পর্দাগুলো এলোমেলো ভাবে উড়ে চলেছে। হালকা বৃষ্টির ঝাপটাও আসছে। পিঠের নিচে নরম বিছানার স্পর্শ পেতেই আলোর ভ্রু কুঁচকে গেল। সে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই অনুভব করলো একজোড়া কোমল পুরু ঠোঁটের মাঝে তার ঠোঁটজোড়া হারিয়ে গেছে। আলোর চোখ দুটো বিষমে বড় বড় হয়ে গেল। সে আদৌ কেমন রিয়াকশন দিবে ঠিক বুঝে উঠতে পারল না। ওই থেকে এক জোড়া ঠোঁট ক্রমশই তার ঠোঁটের ভাঁজে প্রবেশ করে চলেছে। আলো দুহাতে বিছানা চাদর খামচে ধরে চোখ বুজে নিল। এক পর্যায়ে এসে শ্বাস নিতে না পেরে ছটপটিয়ে উঠল। তবে আদার আশে তাকে একটুও ছাড়ল না, উল্টো আরো গাঢ় ভাবে চুমুক করতে উন্মোদিত হলো। আপনি। আলো জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে কিছু বলতে চাইলো, কিন্তু পারছে না। আর একটু হলেই সে নির্ঘাত দম আটকে মারা যেত। সে একটু সময় নিয়ে নিজেকে তটস্থ করে কিছু বলবে, তখনই খেয়াল করলো লোকটা কেমন নেশা ভরা চোখে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে শার্টের বোতামগুলো খুলছে। আলো অজান্তে ভয়ে শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলা জানতে চাইলো, ও অমন করে তাকিয়েছেন কেন? আর শার্টই বা খুলছেন কেন? আপনি না একটু আগে বললেন বৃষ্টি উপভোগ করবেন? তাহলে করবো তো, বাট বৃষ্টি নয় তোমাকে। আলো আতঙ্কে উঠল, তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তখনই আদার ঝুঁকে এসে ঠোঁটের মাঝে তর্জনী আঙুল রেখে হিসিয়ে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, শুধু আমাকে অনুভব করবে। আজ এই মুহূর্তে যা কিছু হয়ে যাক না কেন, তবুও আমাকে বাধা দেওয়ার চেষ্টা একটুও করবে না, কারণ আজ আমি ভীষণ অবাধ্য হব। যতটা অবাধ্য হলে তোমার মাঝে নিজেকে সম্পূর্ণ বিলীন করতে পারবো, ঠিক ততটাই অবাধ্য হতে চাই। একটু থেমে পুনরায় আওড়ালো, কষ্ট হলো আজ রাতটা আমাকে সহ্য করে নেও যান। একথা বলে আদা নিজের সমস্ত ভার আলোর ছোট শরীরের উপর ছেড়ে দিল। এক হাতে ঘাড় চেপে ধরে প্রিয়তমার রক্তিম সুষ্ঠুদায় আঁকড়ে ধরলো, অপর হাতে কম্পিউটার টেনে দুটো শরীরকে ঢেকে নিল আবরণের আড়ালে।
সময়ের সাথে সাথে আদার খান ভদ্রলোকের খোলস ছেড়ে বেরিয়ে এলো। হতে পারে দুটো দেহ প্রাণ একে অপরের সাথে মিলেমিশে একাকার হলো। দুজনের মাঝে সমস্ত দূরত্ব ঘুচলো, উন্মোদনা বাড়লো, শ্বাস প্রশ্বাস ঘন হলো। একই সাথে দুজনের মধ্যেকার অদৃশ্য দেয়াল ভেঙে চুরে নতুন জীবনের সূচনা ঘটলো। তাদের এই সুন্দর গভীর মিলনের সাক্ষী হয়ে রইল একটি বৃষ্টিময় রাত।